দেখছেন নিউজ 18 বাংলা, নিউজ 18 প্রাইম নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই অনন্ত মহারাজের বক্তব্য। এসআইআর নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ। তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্যসভা সাংসদের। সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যাবে না বলে দাবি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও তোপ অনন্ত মহারাজের। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ প্রমাণটা খাই করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও তোপ অনন্ত মহারাজের। তালিকায় নাম না থাকলেই ডিটেনশন ক্যাম্প আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্যসভার সাংসদের। আর অনন্ত মহারাজের মন্তব্য এড়ালেন শ্রমিক। উনি কি বলছেন জানা নেই, মন্তব্য বিজেপি। উনি কি বলেছেন আমার জানা নেই, এই বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি একটু শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে এই আশঙ্কার কথাই তো এতদিন বলছে তৃণমূল। মন্তব্য কুণাল ঘোষের। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, ফলে অনন্ত মহারাজ তাদেরও তো কড়া অবস্থান নিতে হবে যদি মানুষের পক্ষে থাকতে চান। যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বিএলএদের সঙ্গে। দলের বিএলএদের সঙ্গে বৈঠকে জনপ্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারীরাও। প্রায় 1,20,000 জনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপি কমিশনের বিরুদ্ধে সরব তারা। বুধবার আপনারা জানেন দিল্লিতে নির্বাচন কমিশনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে বিএলএদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো আজ অভিষেক বিএলএ বৈঠক, দলের বিএলএদের সঙ্গে বৈঠকে জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরাও। 1,20,000 জনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। কথা বলবো আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। যারা বিএলএ হিসাবে রয়েছেন বুথের ক্ষেত্রে তাদেরকে কি কাজ করতে হবে আগামী কয়েকদিন, বিশেষ করে শুনানি প্রক্রিয়া চলাকালীন তাদের কি ভূমিকা হতে চলেছে তা দলের তরফ থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। একই সঙ্গে হচ্ছে যেহেতু 1 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের একসঙ্গে 3টে নির্বাচনের প্রচার কর্মসূচি চলবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের যারা বাকি জনপ্রতিনিধি রয়েছেন, সাংগঠনিক পদাধিকারী রয়েছেন, তারা এই কাজে বিএল2 যারা রয়েছেন তাদেরকে কিভাবে সাহায্য করবেন সেই প্রসঙ্গ আজকের বৈঠকের ক্ষেত্রে উঠে আসবে। ইতিমধ্যেই হচ্ছে যে প্রবীণ নাগরিকদের ডেকে পাঠানো, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং 31 তারিখে নির্বাচন কমিশনের সদস্য দপ্তরে অভিষেক সহ সাংসদ মন্ত্রীদের একটি দলও সেখানে গিয়ে পৌঁছচ্ছে। তার আগে বুথ রক্ষার ক্ষেত্রে কি ভূমিকা হচ্ছে দলের কর্মীদের সেই বিষয় নিয়ে মূলত ভার্চুয়াল বৈঠক। ওকে, গতকাল অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। শুনানিতে তলব করা 1,36,00,000 তালিকা কোথায়? কার নির্দেশে তালিকা প্রকাশে অনিয়া? হয় তালিকা, নয় বাংলার মানুষের কাছে ক্ষমা চাক কমিশন। সরব অভিষেক। শ্রমিক ভট্টাচার্য।
ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইবো। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। একটি সাংবিধানিক সংস্থা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দিয়ে দায়বদ্ধতা নিয়ে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ করছে। সেখানে যদি কোনো বিচ্যুতি কোনো রাজনৈতিক দল মনে করে হচ্ছে, তাহলে তার অধিকার আছে দিল্লি যাবার, অধিকার আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাবার। দূর দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। মিছিল বার করতে পারেন, পদযাত্রা করতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, রবীন্দ্রনাথের সামনে কবিতা বিতান থেকে কবিতা পড়তে পারেন, সব করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। জেলে যাও, সেই অত্যাচার করতেন যিনি মনোজ বার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপি কে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জনমহল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল,
আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে নেব। অর্থাৎ তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে, আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আর গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জনমল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এ স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে নেব। অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, মাদল ধামসা বলুন, ঝুমুর গান বলুন, এখানে যত উৎসব হয়, সমস্ত উৎসব, বাঁধনা পরব থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, হুল দিবস পালন থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, সামনে মকর আসছে। মকরের যে জলমহলের ঘরে ঘরে নবান্ন, নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই পুলিশি রাজ আমরা সিপিএম এর যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গলমহলের, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাঁসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গলমহলের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল, তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ডাক্তার সুকুমার হাঁসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশার স্বপ্ন নিয়ে। কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলল আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের, আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি, পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম।
আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব, লোধাশুলির যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে। প্রভাবশালী তত্ত্বে শতদ্রুর জামিন আবেদন খারিজ। যুব ভারতের বিশৃঙ্খলা মামলায় শতদ্রুর জেল হেফাজত। 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে শতদ্রু দত্ত। বিশৃঙ্খলার দায়ে এড়াতে মরিয়া চেষ্টা শতদ্রু। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, মেসি ইভেন্ট কাণ্ডে যে বিশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে আজকে যখন তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়, শতদ্রু দত্ত তাকে আদালতে পেশ করা হয় এবং সেখানে কিন্তু একেবারে তার যে আইনজীবী সৌম্যদী দাহার পক্ষ থেকে বলা হয় তাকে জামিন দেওয়া হোক যে কোনো কন্ডিশনে, এবং যে সময় গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু বৈধ নয় এমনটা বলা হচ্ছে। এবং সরকারি আইনজীবী বিশেষ যে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয় যে তিনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। 12ই ডিসেম্বর সরকারের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, নভেম্বর মাসে খাওয়া দাওয়া থেকে এগ্রিমেন্ট সমস্ত কিছু তিনি কি উদ্দেশ্যে করেছিলেন এগুলো দেখার জন্য। তাই না, শুধু মেসিকে নিয়ে এত বড় যে অনুষ্ঠান করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি কত বড় প্রভাবশালীতা বলার উপায় রাখে না। মেসির মতো একজন ব্যক্তির সঙ্গে কিন্তু অন্য হায়দ্রাবাদ ফ্লাইটে করে উড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অত্যন্ত তিনি প্রভাবশালী ব্যক্তি, তাকে জামিন না দেওয়া হয় এমনটাই তার সওয়াল করেন। সব সেনার পরেই কিন্তু এসিজিএম আদালত তিনি কিন্তু বলেন জামিন নাকচ করে দেয় এবং 14 দিনের জেলে পড়াতে নির্দেশ দেয়। বেশ, ওনার ইন্টেনশনটা কি ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন? এত সাকসেসফুলি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদে, তো উনি সব জায়গায় করেছেন, কিন্তু আমাদের এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রাখেননি। ওখানে কিন্তু 3টে জায়গাতেই উনি ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রেখেছেন। সো এটাও কি পরিকল্পনার অঙ্গ বলে মনে করছেন? দেখুন, আমাদের মামলা অনুযায়ী তাই। এক্স্যাক্ট এগ্রিমেন্টের আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেখানে 40 লক্ষ টাকাটা আরেকজনকে সাবলিজ দিয়ে সেটাকে 60 লাখ টাকা করা হয়েছে। মাঝখানে 20 লক্ষ টাকা বেভারেজ ইত্যাদির জন্য ওভার মানি হয়েছে। দিস ইজ নট ডান। ইনভেস্টিগেশন শেষ হয়নি। হি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আমি ওপেন করে বলেছি। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগর পুলিশ। অনেকেরই প্রশ্ন, তিনি কোথায়, তাকে কেন গ্রেফতার করা গেল না? এদিকে বিডিওকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলছেন নিহত সোনা ব্যবসায়ী স্ত্রী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। শুক্রবার রাতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। অনেকেরই প্রশ্ন, বিডিওকে কেন গ্রেপ্তার করা গেল না, তিনি কোথায়? শিলিগুড়ির মাটিগাড়ার এই বাড়িতে থাকেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। শুক্রবার রাতে বাড়ির গেটে তালা, শনিবার সকালেও গেটে তালা। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও অফিসে পড়েছে পোস্টার, সেখানে লেখা বিডিওর সন্ধান চায়। নিহত সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা স্ত্রীর দাবি, বিডিওকে দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক। সে যেখানে থাকুক তাকে অ্যারেস্ট করুন, দেই কঠোর শাস্তি দউন, তাকে ফাঁসির চড়ি দউন, তাকে ফাঁসির চড়ি দউন। মোর স্বামী নির্দোষ, তাকে কালি হত্যা করেছে, তাকে ফাঁসির চড়ুন। গত 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। আগেই প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টা সময় বেঁধে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের বিডিও। বৃহস্পতিবার বিডিওর আত্মসমর্পণের মেয়াদ শেষ। শুক্রবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয় পুলিশ।
প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে আদালত। এরপরেই বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। নিউজ 18 বাংলা। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিন বিকল। এর সুযোগ নিচ্ছে কারা? বেসরকারি ল্যাবগুলো। নেওয়া হচ্ছে বেশি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীদের। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্স-রে মেশিন। অভিযোগ 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্স-রে বন্ধ। মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কি করবো? এখন তো কোথায় ওঠাবে, বাইরে করাতে হবে। বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না। দেখি কি করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো 2টো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি, বাইরে থেকে টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে। অভিযোগ, এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে। 1 মাস ধরে বন্ধ, অসুবিধা হইতেছে। বাইরে করলে টাকাটা বেশি যায় আর একটু কম খরচা হয়। বাইরে বাইরে কি হয়? বাইরে গেলে খরচাটা বেশি হয়। এখানে যেতে ফ্রি, এখানে যেতে ফ্রি আছে, ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো সময়। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্স-রে যে যাদের আছে সেন্টার, এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স-রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ 2-1টা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স-রের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।